সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব রসায়নের পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। অংশটুকু হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। মৌলের পর্যায়ভিত্তিক ধর্মতে আমরা ধাতব ধর্ম পড়ি, অধাতব ধর্ম পড়ি, আয়নীকরণ শক্তি পড়ি, ইলেকট্রন আসক্তি পড়ি, তড়িৎ ঋণাত্মকতা পড়ি, পরমাণুর আকার বা ব্যাসার্ধ, এই জিনিসগুলো পড়ে থাকি। আজকে তোমাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক, পরমাণুর আকার বা যেটাকে আমরা পরমাণুর ব্যাসার্ধ বলি, আর একটা আলোচনা করব হচ্ছে আয়নীকরণ শক্তি নিয়ে। তাহলে চলো আমরা প্রথমে যে বিষয়টা শুরু করি, সেটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার খেয়াল করো, খুব ভালো করে পড়াটা বোঝার চেষ্টা করো সবাই। আমরা এই পড়াটা শেখার জন্য একটা ছোট্ট জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে পর্যায় সারণীর আমরা একবার বাম থেকে ডান দিকে যাব, আবার পর্যায় সারণীর আমরা একবার উপর থেকে নিচের দিকে যাব। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। একবার বাম থেকে ডানে যাব, একবার ওপর থেকে নিচে আসব। এটা শুধু পারমাণবিক ব্যাসার্ধ পড়ার ক্ষেত্রে বিষয়টা এমন না, এইটা আমাদের প্রত্যেকটা পর্যায়ভিত্তিক ধর্মে আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, যে বাম থেকে ডানে গেলে কি হবে আর ওপর থেকে নিচে আসলে কি হবে। তবে একটা বিষয় মনে রাখবে, বাম থেকে ডানে যখন বলবা তখন বলবা হচ্ছে একই পর্যায়ের, তখন বলবা একই পর্যায়ের বাম থেকে ডানে। আর ওপর থেকে নিচে যখন বলবা তখন বলবা হচ্ছে একই গ্রুপের ওপর থেকে নিচে। একই গ্রুপের ওপর থেকে নিচে আর একই পর্যায়ের বাম থেকে ডানে। এই যে হিসাবটা, এই হিসাবের উপরে আমাদের পর্যায়ভিত্তিক ধর্মের অনেক আলোচনা হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমরা একই পর্যায়ের বাম থেকে ডানে যাব, আবার আমরা একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে আসব। একই পর্যায়ের বাম থেকে ডানে যাব, একই গ্রুপের ওপর থেকে নিচে আসব। এতে আমরা দেখব যে পরমাণুর আকার বা ব্যাসার্ধের কি অবস্থা হচ্ছে। তাহলে চলো আমরা প্রথমে এইটা পড়া শুরু করি যে একই গ্রুপের ওপর থেকে নিচে যেতে হবে। একই গ্রুপের ওপর থেকে নিচে, তাহলে আমরা গ্রুপ 1 কে যদি টার্গেট করি, গ্রুপ 1 এর লিখলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনজন একই গ্রুপের। আমি নিচে আরো যেতে পারতাম, এটা একটা ছন্দ আছে, লি না কে রুবি সাজিয়েছে ফ্রান্সে, তাই না? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে কি রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, অতদূর গেলাম না। এই তিনজনের মধ্যে ওপর থেকে নিচে দেখবো যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা বাড়ছে নাকি কমছে। তাহলে আমরা প্রথম যে কাজটা করি, পারমাণবিক সংখ্যাগুলো লিখি। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 19। আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি, আসো করে দেখি। লিথিয়াম 1s2 2s1, সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে লিথিয়ামের জন্য আমাদের শক্তি স্তর বা কক্ষপথ কয়টা হচ্ছে, 2টা। সোডিয়ামের জন্য কয়টা হচ্ছে, 3টা। পটাশিয়ামের জন্য কয়টা হচ্ছে, 4টা। এইবার ওপর থেকে নিচে নামছি, তাহলে আমরা যদি একটু ছবিটা আঁকি, অর্থাৎ কক্ষপথ চিত্র যদি আঁকার চেষ্টা করি, দেখো লিথিয়ামের জন্য আমি কি করব, লিথিয়ামের নিউক্লিয়াস দেখো, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। পটাশিয়ামের জন্য কি করব, দেখো 1 2 3, সরি সোডিয়ামের জন্য। এরপরে কি কার জন্য, পটাশিয়ামের জন্য কি করব, 1 2 3 4। একটু খেয়াল করে দেখো তো, তুমি নিজেই বুঝতে পারতেছো কিনা। প্রত্যেকটা ওপর থেকে আমি যখন নিচের দিকে যাচ্ছি, কক্ষপথ একটা করে বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করো, ওপর থেকে নিচের দিকে আসছি, কক্ষপথ দেখো একটা করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে একই গ্রুপের একই গ্রুপের একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে
পারমাণবিক আকার, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বলতে পারো, কি হয় বলতো? বৃদ্ধি পায়, বৃদ্ধি পাবে, তাই না? উপর থেকে নিচে গেলে দেখো বৃদ্ধি পাচ্ছে, কেননা প্রত্যেকটা ধাপে 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 একটা করে কক্ষপথ কি হচ্ছে, বড় হচ্ছে। খেয়াল করে দেখো, কক্ষপথ বাড়ছে, শক্তি স্তর কি হচ্ছে, বাড়ছে। আমি যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম করতাম তাহলে কি 5টা হতো, আরো বড় হতো। সিডিয়াম বলে 6টা, আরো বড় হতো। ফ্রান্সিয়াম বলে আরো বড় হতো। অর্থাৎ ওপর থেকে নিচে নামলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হবে, বৃদ্ধি পাবে। আর নিচ থেকে উপরে গেলে কি হবে, ছোট হবে বা হ্রাস পাবে। এইবার আমরা, এইটা তো হয়ে গেল, এখন আমরা পড়বো হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হবে। একই পর্যায়ের বাম থেকে ডানে যদি আমরা ধরি, আমরা এটা নিয়ে কাজ করতে পারি সোডিয়াম, তারপরে কাজ করতে পারি ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। খেয়াল করে দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। এদের সবার যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, পুরোটা লিখছি না, শেষেরটুকু লিখি। এর শেষ অংশটুকু হবে 3s1, এর হবে হচ্ছে 3s2, এর হবে হচ্ছে 3s2 3p1। অর্থাৎ আমি এই যে যাদেরকে লিখেছি একই পর্যায়ের বাম থেকে ডানে, তুমি যদি খেয়াল করো এদের সবার জন্যই কিন্তু পর্যায় হচ্ছে 3। সবাই 3 নাম্বার পর্যায়ে, যে 3, সবার পর্যায় কত, 3। কিন্তু এদের গ্রুপ কিন্তু আলাদা, এদের গ্রুপ আলাদা। এর গ্রুপ 1, এর গ্রুপ 2, এর গ্রুপ 13, গ্রুপ আলাদা। আমরা তো আলাদা গ্রুপে কাজ করব, কিন্তু পর্যায় থাকবে কি, একই। এবার আমরা বাম থেকে ডানে যাচ্ছি, ভালো কথা। এখন আমি যদি এদের কক্ষপথ আঁকা শুরু করি, দেখো সোডিয়াম Na 3, তাহলে কত, 1 2 3। একইভাবে ম্যাগনেসিয়াম যদি করি Mg, ম্যাগনেসিয়াম 1 2 3। আমি যদি অ্যালুমিনিয়াম করি 1 2 3। আচ্ছা, এখন সবার ক্ষেত্রে আমি খালি হাতে এঁকেছি, কোনোটা বড় কোনোটা ছোট হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে কক্ষপথ কয়টা আছে, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টা, এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 2টা, এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 1টা 2টা 3টা, তাই না? এখন বিষয় হচ্ছে যে সবারই তো কক্ষপথ কি একই সমান, সবার দেখো 3টা 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 করে। তাহলে সবার যদি কক্ষপথ একই থাকে, তাহলে আমরা বলতে পারি যে এদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি সমান। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতেই পারি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কেমন হবে, সমান হবে। এটা আমরা বলতে পারি, কিন্তু আসলেই কি সমান হবে, এইটা কি আসলে, এই কথাটা কি আসলে সঠিক লেখা হয়েছে? একটু কমেন্ট করে জানাতে পারো যে আসলে এই কথাটা সঠিক লেখা হয়েছে কিনা। বাস্তব কথা হচ্ছে এইটা সমান হবে না, এই জায়গাটায় ভুল আছে, এটা সমান হবে না। দেখে মনে হচ্ছে যে 1 2 3 1 2 3 1 2 3, তাহলে তো সবই সমান, কিন্তু এটা সমান হবে না। এখানে তাহলে কি ঘটনা ঘটবে শোনো, এইটা বিভিন্ন ভাবে বোঝানো যায়। আমি তোমাদেরকে একটু সহজ করে বলি। আমাদের কুলম্বের একটা সূত্র আছে, কুলম্বের সূত্রে বলা হয়েছে F সমানুপাতিক Q1 Q2। যারা কুলম্বের সূত্র জানো তাহলে তো ভালোই, না জেনে থাকলে একটু এখন শুনে নাও। এটা অনেকটা মহাকর্ষ সূত্র যারা শিখেছো সেটার মতে। মহাকর্ষ সূত্রে ভরের গুণফলের সমানুপাতিক ছিল আকর্ষণ বলটা, আর এখানে আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে চার্জের গুণফলের বা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আধান দ্বয়ের গুণফল বলতে কি বোঝাচ্ছে, মনোযোগ দিয়ে বুঝো। এই যেটা সোডিয়াম, এই সোডিয়ামে প্রোটন আছে কতটি, 11টি। এই সোডিয়ামে ইলেকট্রন আছে কয়টি, 11টি। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার Q1, এটা হচ্ছে আমার কি Q2। তাহলে এখানে আকর্ষণ বল কত হবে, F ইজ ইকুয়ালস টু কত হবে, 11
ইন্টু কত 11, তাহলে কত হচ্ছে ভাই 121, তাই না? এটার দিকে খেয়াল করে দেখো, এখানে f সমান সমান কত হবে, 12 ইন্টু 12 কত হচ্ছে 144। এইটার জন্য কত হবে, f সমান সমান হবে 13 ইন্টু 13 ইজ ইকুয়াল টু কত 169। একটু মনোযোগ দিলে বোঝা যাচ্ছে যে এইখানে কেন্দ্রমুখী যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা হচ্ছে কত 121, এখানে কত হচ্ছে 144, এইখানটায় কত হচ্ছে 169। একটু মনোযোগ দিয়ে ভেবে দেখো তো, এই আকর্ষণ বলগুলো সবই তো কেন্দ্রের দিকে, সবই কোন দিকে, কেন্দ্রের দিকে, তাই না? এই যে আকর্ষণ কেন্দ্রের দিকে কেন, কারণ হচ্ছে প্রোটনগুলোর অবস্থান কোথায়, কেন্দ্রের দিকে। এখন ভালো করে ভাবো যে এইটা কেন্দ্রের দিকে 169 ফোর্সে কি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এটা চেষ্টা করছে কত 144, 144, এটা চেষ্টা করতেছে কত 121। এখন কেন্দ্রমুখী বল সবচেয়ে বেশি কোথায়, অর্থাৎ এখানে আকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায়, এই জায়গাটায় সবচেয়ে বেশি। তুমি একটাবার ভাবো, এই আকর্ষণটা তো কাজ করছে ভেতরের দিকে, বাইরের দিকে যদি হতো তাহলে এটা ছড়িয়ে যেত। যেহেতু ভেতরের দিকে কাজ করছে তাহলে জিনিসটা কি হবে, সংকুচিত হতে থাকবে। তাহলে কি হতে থাকবে, সংকুচিত হতে থাকবে। অর্থাৎ বাম থেকে যখন আমরা ডানে যাচ্ছি তাহলে এগুলো কি হবে জানো, এই ব্যাসার্ধগুলো কি হবে, হ্রাস পাবে বা ছোট হবে, ছোট হবে, বা আমরা বলতে পারি কি হ্রাস পাবে, হ্রাস পাবে। অর্থাৎ এখানে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট আকৃতি, এই তিনজনের মধ্যে সবচেয়ে ছোট আকৃতি আমরা কার পাবো, অ্যালুমিনিয়ামের পাবো। কার পাবো, অ্যালুমিনিয়ামের পাবো। ভালো করে বুঝো কিন্তু, কারণ এদের সবার কক্ষপথ সংখ্যা কয়টা, 3টা। সবার কক্ষপথ কয়টা করে আছে, 3টা করে আছে। এরও কক্ষপথ 3টা, এরও কক্ষপথ 3টা, এরও কক্ষপথ কি 3টা, সবার কক্ষপথ সংখ্যা 3, কিন্তু এদের আকার আলাদা। কেন আকার আলাদা হবে, বা পারমাণবিক ব্যাসার্ধ কেন আলাদা হবে, কারণ এদের ইলেকট্রন সংখ্যা আলাদা, তাই না? ইলেকট্রন সংখ্যা আলাদা, অর্থাৎ প্রোটন সংখ্যা আলাদা। এদের মোট প্রোটন সংখ্যা 11, এর কত 12, এর কত 13, এবং আমরা জানি এর পরস্পর পরস্পরকে কি করে বাবু, আকর্ষণ করে। যখনই আকর্ষণটা করে তখন কি ঘটনা ঘটে, আকর্ষণ বল পাওয়া যায় একটা। আকর্ষণ বল এখানে 11 কত গুণ করলে কত 121, এখানে কত হবে 144, এখানে কত হবে 169। এই যে আকর্ষণ বলগুলো কাজ করছে তখন এরা ধীরে 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 কি হতে থাকে, সংকুচিত হতে থাকে। কি হতে থাকে, সংকুচিত। এটার চেয়ে এটা ছোট হয়ে যায়, এটার চেয়ে এটা ছোট হয়ে যায়, এরপরে গেলে আরো ছোট হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে যেটা শিখলাম, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার ছোট হবে বা কি পাবে, হ্রাস পাবে। আর ডান থেকে বামে আসলে ধীরে ধীরে কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখে গেলাম। নাম্বার 1, একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে, আবারও বলছি, একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ধীরে 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 কি হতে থাকে, ছোট হতে থাকে। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে, জানার আগ্রহ থাকলে, বা কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানিও। এবার আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব হচ্ছে আয়নীকরণ শক্তি নিয়ে। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি এটা কি, আগে আমরা এটা জানি যে আয়নীকরণ শক্তি বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়। আয়নীকরণ শক্তিটা শেখা হয়ে গেলে তারপরে আমরা আলোচনা শুরু করব যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হবে, ওপর থেকে নিচে আসলে কি হবে, তাই না? তাহলে চলো আগে আয়নীকরণ শক্তি কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি। আয়নীকরণ শক্তি শিখতে গেলে প্রথমে একটা কথা মাথায় রাখবা, এখানকার সবকিছু আলোচনা করা হবে গ্যাসীয়র উপরে। অর্থাৎ গ্যাসীয় 1 মোল পরমাণু থেকে আমরা যদি 1 মোল ইলেকট্রনকে অপসারণ করি, এই অপসারণ করার ফলে, অর্থাৎ একটা ইলেকট্রন ছেড়ে দিল বা আমরা এখান থেকে সরাই নিয়ে চলে গেলাম, অসীম দূরত্বে নিয়ে চলে গেলাম, এই কাজটা যদি করি তাহলে আমাদের পরমাণুটা কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত হয়। এই ধনাত্মক চার্জে চার্জিত করতে গিয়ে যে পরিমাণ, আবারও বলছি, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটার নামই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। অর্থাৎ বিষয়টাকে একটু খুলে বলি, ধরো এই হচ্ছে সোডিয়াম, অবশ্যই কিন্তু গ্যাসীয় অবস্থার কথা বলা হয়েছে। সোডিয়াম এখান থেকে ধরো একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে সে কিসে পরিণত হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয় না? সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে দিল,
সে যে একটি ইলেকট্রন ত্যাগ করলো, অর্থাৎ সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে যে ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, এই ইলেকট্রনটা যে ছেড়ে দেওয়া হলো, এই ছেড়ে দেওয়ার ফলে যে পরিমাণ শক্তি লাগে, ছেড়ে দিতে যে পরিমাণ শক্তি লাগে, সেটাকেই বলে হচ্ছে আয়নীকরণ শক্তি। আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানি এই হচ্ছে সোডিয়াম, এই হচ্ছে সোডিয়াম, তাই না? সোডিয়ামের শেষ কক্ষপথে এইখানটাতে একটা ইলেকট্রন আছে। এখন একটা কথা বলি, একটা পরমাণুর এই সোডিয়ামের 3টা কক্ষপথ আমরা আঁকি, কিন্তু বাস্তবিক অর্থে যে 3টা কক্ষপথই থাকে বিষয়টা কিন্তু এমন না। সোডিয়ামে অসংখ্য কক্ষপথ রয়েছে, কক্ষপথ সংখ্যা কিন্তু অনেকগুলো। এই অনেকগুলো কক্ষপথের মধ্যে মাত্র 3টা কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। এই জন্য কিন্তু মূলত আমরা এই 3টা বৃত্ত দেই বা 3টা কক্ষপথ আঁকি। তার হলে এখন আমাদেরকে যেটা বুঝতে হবে যে এখানে 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 অসংখ্য কক্ষপথ রয়েছে, তার মধ্যে এই 1 2 3 এই এতটুকুর মধ্যে ইলেকট্রন রয়েছে। এখানে আছে 2টা, এগুলো তো আমরা জানি। এখানে আছে কয়টা? 8টা। আর এই শেষ কক্ষপথে আছে কয়টা? একটা। এখন এই একটা ইলেকট্রনকে আমি অসীম দূরত্বে নিয়ে যেতে চাই, অসীমে নিয়ে যেতে চাই। তাহলে অসীমটা কত দূরে? অসীমটা কত দূরে? অসীমটা কত দূরে এটা মাথায় রেখো। অসীমটা হচ্ছে এত দূরে যেখানে গেলে ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের আর কোনো আকর্ষণ থাকে না। সেটা এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এইটাও হতে পারে, আবার এখান থেকে আরো 5 ঘর দূরেও হতে পারে। অর্থাৎ অসীম কত দূরে? অসীমটা হচ্ছে ইলেকট্রনটাকে আমরা এইখান থেকে এত দূরে নিয়ে যাব, আই রিপিট, ইলেকট্রনটাকে এখান থেকে আমরা এত দূরে নিয়ে যাব যেখানে গেলে ইলেকট্রনটার উপরে নিউক্লিয়াসের আর কোনো আকর্ষণ থাকবে না। সেটাকে আমি বলছি কি? অসীম। অর্থাৎ সোডিয়াম তার শেষ কক্ষপথের এই ইলেকট্রনটাকে এখন অসীম দূরত্বে পাঠিয়ে দিবে বা আমরা নিয়ে যাব। এই নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটার নামই হবে কি? আয়নীকরণ শক্তি। বা ওরা যারা বুঝতে পারছো না, আবারও ক্লাসটা ভালো করে শোনো। সোডিয়ামের শেষ কক্ষপথ থেকে এই ইলেকট্রনটাকে একেবারে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটার নামই হচ্ছে কি? আয়নীকরণ শক্তি। এখন ঘটনা হচ্ছে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, আসলে কি শক্তিটা শোষিত হবে নাকি শক্তিটা বিকিরিত হবে? আমরা বলবো এখানে শক্তির শোষণ ঘটবে। কেন শোষণ ঘটবে? কারণ আমরা বোর পরমাণু মডেলে শিখেছি যে ইলেকট্রন সমূহ যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন তারা কিছু পরিমাণের শক্তি কি করে? অ্যাবজর্ব করে। কিছু পরিমাণের শক্তি তারা কি করে? শোষণ করে, তাই না? ইলেকট্রন সমূহ যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, যখন তারা নিচ থেকে উপরের দিকে যেতে থাকে, নিচ থেকে যখন উপরের দিকে যেতে থাকে তখন তারা কিছু পরিমাণের শক্তি কি করে? শোষণ করে নেয়। এই যে শোষিত শক্তি, এই শোষিত শক্তিটার নামই হচ্ছে কি? আয়নীকরণ শক্তি। তবে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে মনে রাখতে হবে পরমাণুটাকে আমরা কোন চার্জে চার্জিত করছি? ধনাত্মক চার্জে চার্জিত করছি। অর্থাৎ এই ইলেকট্রনটা এখান থেকে এই জায়গাটায় আসবে, এখান থেকে এই জায়গাটায় আসবে, এখান থেকে এই জায়গাটায় আসবে। প্রত্যেকটা ধাপে 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 সে কিছু পরিমাণে শক্তি কি করছে? শোষণ করছে। এই যে শোষণ করতে 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 কোথায় চলে গেছে? অসীম দূরত্বে চলে গেছে। এই অসীম দূরত্বে চলে যাওয়ার জন্য সে যে পরিমাণ শক্তি শোষণ করেছে সেটার নামই হচ্ছে কি? বলো? আয়নীকরণ শক্তি। আশা করছি আয়নীকরণ শক্তি কাকে বলে এটা বুঝতে আর কারো কোনো সমস্যা নাই। তবে একটা কথা মনে রাখবা, আয়নীকরণ শক্তি কাকে বলে লেখার সময় অবশ্যই এই শব্দটা ব্যবহার করতেই হবে। গ্যাসীয় শব্দটা ব্যবহার করতে হবে। এখন আমরা যেটা শিখবো যে আমরা ওপর থেকে নিচের দিকে যেতে চাচ্ছি। ওপর থেকে কোথায় যেতে চাচ্ছি? নিচের দিকে যেতে চাচ্ছি। যেমন পর্যায় সারণীর আমরা এবার ওপর থেকে নিচে একই গ্রুপের ওপর থেকে কোথায় যেতে চাচ্ছি? নিচে। তাহলে এটা ছিল সোডিয়াম, তার উপরে আমি লিথিয়াম যদি দেই এলাই লিথিয়াম, তাহলে তার জন্য বৃত্ত মানে কক্ষপথ চিত্র হবে কয়টা? 2টা। এর নিচে যদি দেই আমি পটাশিয়াম, তাহলে 1 2 3 4টা। উপর থেকে নিচে ব্যাসার্ধ বড় হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে এর জন্য কি হবে? 1 2 3 4। এটা তো কিছুক্ষণ আগেই পড়েছো যে ব্যাসার্ধ বড় হচ্ছে। এখন ঘটনা হচ্ছে এই যে ব্যাসার্ধ বড় হলো, এটা ছিল
3 কক্ষপথ ছিল, এটার কক্ষপথ কয়টা? 4টা। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আয়নীকরণ শক্তি বাড়বে নাকি কমবে? সিম্পল একটা কথা মনে রেখো, F সমানুপাতিক 1/d²। এটাও একটা সূত্র, এটা কুলম্বের সূত্র, মহাকর্ষ সূত্রে আমরা সব জায়গায় শিখেছি। দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তত কম হবে। দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তত কম হবে। মানে দেখো, এই যে সোডিয়ামে, বা আমি যদি এই জায়গাটায় লিথিয়ামের কথাও বলি, আমি সূত্রটাকে সাইডে লিখে দিচ্ছি, F সমানুপাতিক 1/d²। দেখো, ধরো এটা আমি যদি লিথিয়ামের কথা বলি, লিথিয়ামের 2টা শক্তি স্তর, 2টা কক্ষপথ যেটা বলি, এখানে ইলেকট্রন আছে। দেখো, লিথিয়ামের শেষ ইলেকট্রনটা তার নিউক্লিয়াস থেকে যতটা দূরে আছে, সোডিয়ামেরটা তার চেয়ে একটু বেশি দূরে আছে, পটাশিয়ামেরটাকে আর একটু বেশি দূরে আছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। কিন্তু দেখো, লিথিয়ামের এই ইলেকট্রনটাকেই তো আমি নিয়ে যেতে চাচ্ছি, এই ইলেকট্রনটাকেই তো আমি দূরে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে ভাবো, এই ইলেকট্রনটা 1, 2, অর্থাৎ নিউক্লিয়াস থেকে মাত্র 2টা কক্ষপথ পরে, এক কক্ষপথ পরে দ্বিতীয়তে রয়েছে। আবার এখান থেকে যদি আমি এরে নিয়ে যেতে চাই, এইখানেও একটা ডিস্টেন্স আছে, এইটার চেয়ে এখানকার দূরত্বটা বেশি, এইটার দূরত্বটা কি আরো কি বেশি। অর্থাৎ এখানে দূরত্ব কি হচ্ছে, প্রত্যেকটা ধাপে ধাপে আকার যখনই বড় হচ্ছে দূরত্বটাও তত কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ভালো করে বুঝো কিন্তু, আকার যত বেশি হচ্ছে ডি এর মান তত বেশি হচ্ছে, ডি এর মান যত বেশি হচ্ছে আকর্ষণ বল তত কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমি এইখানে যদি লক্ষ্য করি, নিউক্লিয়াসের সাথে এই শেষ ইলেকট্রনটা একটা শক্তিশালী আকর্ষণ বলের মধ্যে আছে। আমি যদি একে টান দিয়ে বের করে নিয়ে যেতে চাই, আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, অর্থাৎ বেশি আয়নীকরণ শক্তি। এখানে তার চেয়ে আয়নীকরণ শক্তির মান কি কম, এখানে আয়নীকরণ শক্তির মান কি তার চেয়ে কম। অর্থাৎ ব্যাসার্ধ যত বড় হবে, পারমাণবিক আকার যত বড় হবে, আয়নীকরণ শক্তির মান তত কি হবে, কম হবে। তাহলে এটা একটু নোট করে নাও, সেটা হচ্ছে কি, আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি কি হবে, হ্রাস পাবে। আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি কি হবে, হ্রাস পাবে। স্বাভাবিক, তুমি চিন্তা করে দেখো, আমি একটা বস্তুকে অনেক শক্তি দিয়ে ধরে রেখেছি, তুমি আমার কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছ, এই কলমটা আমি শক্তি দিয়ে ধরে রেখেছি, নিয়ে যেতে চাচ্ছ, তাহলে নিয়ে যেতে হলে তোমাকে কি করতে হবে, আমাকে হারিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাকে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এখন এটা আমার চেয়ে দূরে আছে, এই লাল কলমটা, আমি এটাকে ধরে রেখেছি কিন্তু তুলনামূলকভাবে কম শক্তি দিয়ে, তুমি এটাকে টান দিয়ে নিয়ে চলে গেলে, তোমাকে কম শক্তি প্রয়োগ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এটাকে আরেক ভাবে বলি, দেখো, আমরা নিয়ে যেতে চাচ্ছি কোথায়, 10 নাম্বারে, তাই না? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার চিন্তা করো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার দেখো, যাদের এখনো পড়া হয়নি তারা এখন আবার ক্লিয়ার হও। খেয়াল করো, আমি দ্বিতীয় কক্ষপথ থেকে 10 নম্বরে নিয়ে যেতে চাচ্ছি, এইটাকে তৃতীয় কক্ষপথ থেকে 10-এ নিয়ে যেতে চাচ্ছি, এটাকে চতুর্থ কক্ষপথ থেকে 10ম কক্ষপথে নিয়ে যেতে চাচ্ছি। আমি ধরে নিচ্ছি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাওয়ার জন্য শক্তি, ভালো করে বোঝো, একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাওয়ার জন্য শক্তি শোষণ করা লাগতেছে, কথার কথা 10 কিলোজুল। 10, তাহলে দেখো 2 থেকে 3-এ গেল কত লাগলো, 10, 3 থেকে 4-এ গেল কত লাগলো, 20, মানে 10 আর 10 20, এখান থেকে গেল আবার 10, কত হলো, 30, 40, 50, 60, 70, 80, তাহলে এখানে লাগলো কত, 80 কিলোজুল। এবার এটার কথা চিন্তা করো, 3 থেকে 4-এ গেল 10, 20, 30, 40, 50, 60, 70 কিলোজুল। এটার কথা চিন্তা করো, শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা 10মে যাচ্ছে, তাহলে 10, 20, 30, 40, 50, 60। আশা করছি আর সমস্যা হওয়ার কথা না তো, কেননা আমরা কি শিখেছি, যে ইলেকট্রন গুলো এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাবে, যেতে যেতে সে অসীমে যেতে চায়। তা আমি ধরে নিচ্ছি আমার অসীম হচ্ছে এই 10-এ, আমার অসীম, পড়া বোঝার স্বার্থে এটাই হচ্ছে আমার অসীম।
এটা হচ্ছে কি আমার অসীম। এই অসীমে যাওয়ার জন্য যে শক্তি শোষণ করতে হচ্ছে সেটা আয়নীকরণ শক্তি। অসীমে যাওয়ার জন্য যে শক্তি শোষণ করতে হচ্ছে সেটা কি আয়নীকরণ শক্তি। তাহলে আমার লিথিয়ামের শেষ ইলেকট্রনটাকে অসীমে নিয়ে যেতে আমার শক্তি শোষণ করতে হচ্ছে 80 কিলো জুল। সোডিয়ামেরটাকে নিয়ে যেতে শক্তি শোষণ করতে হচ্ছে 70 কিলো জুল। পটাশিয়ামেরটাকে নিয়ে যেতে শক্তি শোষণ করতে হচ্ছে কত 60 কিলো জুল। তাহলে আমি বলতেই পারি যে আমার এই যে লিথিয়াম, সোডিয়াম, তারপরে কি পটাশিয়াম, এদের ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি হচ্ছে লিথিয়ামের আয়নীকরণ শক্তি, তারপরে কার পটাশিয়ামের, তারপরে কার সোডিয়ামের, তারপরে সিরিয়ালি যদি তাহলে রুবিডিয়াম, তারপরে কি হবে সিজিয়াম, তারপরে কি হবে ফ্রান্সিয়াম। ভাই এগুলো কিন্তু এমসিকিউ তে থাকে, সব ধরনের এমসিকিউ তে এগুলো থাকে। অর্থাৎ যেটা শিখলাম যে ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি কমে যাবে। এবং দেখো এখানে সবচেয়ে ছোট হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের আকার সবচেয়ে ছোট কিন্তু আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এই তিন জোড়ার মধ্যে পটাশিয়ামের আকার সবচেয়ে বড় কিন্তু আয়নীকরণ শক্তি সবচেয়ে কি কম। আশা করছি আয়নীকরণ শক্তির এই আলোচনাটা ধরতে পেরেছো। আমি ওপর থেকে নিচের বিষয়টা বললাম। এবার তোমাকে যদি আমি বাম থেকে ডানের হিসাব বুঝাই, তাহলে বাম থেকে ডানে যদি যাও, কিছুক্ষণ আগেই পড়েছো যে বাম থেকে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, হ্রাস পাবে, তাই না? একই পর্যায়ের বাম থেকে ডানে, আমি যদি এখানটাতেই বলি যে একই পর্যায়ের কোথায় যাব, বাম থেকে কোন দিকে যাব, ডান দিকে। বাম থেকে ডান দিকে গেলে আকার কি হবে, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হবে, আকার কি হবে বলো, আকার হ্রাস পাবে। আকার যদি হ্রাস পায়, কিছুক্ষণ আগেই শুনলা আকার ছোট, সবচেয়ে আকার ছোট, আয়নীকরণ শক্তি কি হবে, আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি। আর তো সমস্যা থাকার কথা না, উপর থেকে নিচে নেমেছো, ব্যাসার্ধ বড় হয়েছে, আয়নীকরণ শক্তি কমে গিয়েছে। নিচ থেকে উপরে যাও, নিচ থেকে উপরে যাও, ব্যাসার্ধ কমে যাবে, আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। আবার বাম থেকে ডানে যাও, একই পর্যায়ের বাম থেকে ডানে যাও, আয়নীকরণ শক্তি কি হবে, বাড়তে থাকবে। কেন? কারণ ব্যাসার্ধ ছোট হবে। আবার বলছি, বাম থেকে ডানে চলে যাবে, বাম দিক থেকে ডান দিকে চলে যাবে, ধীরে 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 ব্যাসার্ধ কি হবে, ছোট হবে। বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কোথায় আঁকবো, কোথায় আঁকবো, এই জায়গাটাকে দেখায়। বাম থেকে ডানে যাচ্ছ, ব্যাসার্ধ ধীরে 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 কি হচ্ছে, ছোট হচ্ছে। বাম থেকে ডানে যাচ্ছ, ব্যাসার্ধ ছোট হচ্ছে। ব্যাসার্ধ যদি ছোট হয় বা আকার যদি হ্রাস পায়, আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। আকার হ্রাস পাচ্ছে, আয়নীকরণ শক্তি কি বৃদ্ধি পাচ্ছে। এই বাম থেকে ডানে যাওয়ার সামান্য ব্যতিক্রম দেখতে পাবা, ওই ব্যতিক্রমটা একটু শিখাই দেই, কারণ ওটা এমসিকিউতে থাকে। পর্যায় সারণীতে আমরা বাম দিক থেকে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে এক জায়গায় পাবো নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, তারপরে দেখবো ফ্লোরিন আছে, তারপরে নিয়ন আছে, সিরিয়াল যায়। নাইট্রোজেনের যদি আমি বলি, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। দেখো আমি এদেরকে বাম থেকে ডানের হিসাবে বলতেছি। তাহলে আমরা জানি বামে নাইট্রোজেন, তার ডানে কে অক্সিজেন, তারপরে কে ফ্লোরিন। তাহলে আয়নীকরণ শক্তির হিসাবে বাম থেকে ডানে গেলে, বাম থেকে তো মনে করো নাইট্রোজেন, এটা মনে করো অক্সিজেন, তেমনি গোল, আর এর ভেতরে মনে করো এটা হচ্ছে ফ্লোরিন, এফ। তাহলে বাম থেকে ডানে যাচ্ছে, ব্যাসার্ধর দিকে তাকাই দেখো, ছোট হচ্ছে। ব্যাসার্ধ ছোট হলে আয়নীকরণ শক্তি কি বড় হবে, অর্থাৎ নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, অক্সিজেনের চেয়ে আবার কার ফ্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি হবে। এটা হচ্ছে আমাদের যা শিখেছি সেই আলোকে, যে ব্যাসার্ধ কি হবে, বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কি হবে বাবু, ছোট হবে। ব্যাসার্ধ ছোট হলে আয়নীকরণ শক্তি কি বড় হবে। আচ্ছা তাহলে একটু ইলেকট্রন বিন্যাস করি আসো। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে পাবো হচ্ছে 1s2 2s2 সরি 2p3 3 2 5 2 7। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে পাবো হচ্ছে 1s2 2s2 2p4, তাই না? দেখো এর জন্য কক্ষপথ কয়টা, দুইটা, অর্থাৎ পর্যায় 2। এরা সবাই তাহলে পর্যায় কত, সবার পর্যায় হচ্ছে 2। ফ্লোরিন করে দেখো, ফ্লোরিন এই জায়গাটা জাস্ট খালি 5 হবে। আমি এই দুইটার মধ্যেই দেখাচ্ছি, এই দুইটাতে ব্যতিক্রম রয়েছে। এখানে তুমি চাইলে এক জায়গায় ব্যতিক্রম লিখে রাখতে পারো। খেয়াল করে দেখো, নাইট্রোজেনের
ইলেকট্রন বিন্যাস করার পরে আমি যদি এর পি অংশটুকুর দিকে দেখি এবং এরও যদি পি এর দিকে দেখি, পি হচ্ছে উপশক্তি স্তর। শোনো, অনেক জায়গায় বলে পি অরবিটাল, আসলে পি অরবিটাল না, উপশক্তি স্তর। অরবিটাল বলবো তখনই যখন আমি লিখবো পি এক্স পি ওয়াই পি জেড, যাক এটা এখন আলোচনার বিষয় না। আমি যদি পি এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো পি হচ্ছে অর্ধপূর্ণ। পি 6টা ইলেকট্রন কন্টেইন করে, তাই না? এটা সম্পূর্ণ। এখন আছে 3টা, তাহলে কি অর্ধপূর্ণ? আর এটা কি অসম্পূর্ণ, কেননা 4টা আছে। তাহলে আমি যদি এখন বলি পি এক্স পি ওয়াই পি জেড, স্পিন যদি দেই তাহলে কি দেখতে পাবো? দেখো 1 2 3। আর আমি যদি এইটার জন্য আঁকি তাহলে কি দেখতে পাবো? খেয়াল করে দেখো, এইখানে যে ঘটনাটা ঘটবে, এই যে 1 2 3 4, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, খেয়াল করে দেখবা ভালো করে, হ্যাঁ, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা মানে তুলনামূলকভাবে এদের চেয়ে বেশি স্থিতিশীল। কারণ আমরা জানি একটা শক্তি স্তর বা উপশক্তি স্তর যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, যেমন পি 6 দিয়ে, এস 2 দিয়ে, ডি 10 দিয়ে, এফ 14 দিয়ে, এই সংখ্যাগুলো দিয়ে যদি এরা পূর্ণ অবস্থায় থাকে তাহলে স্থিতিশীলতা লাভ করে, সুস্থিতিশীল হয়। আবার যদি অর্ধপূর্ণ হয়, অর্থাৎ এস 1, পি কত 3, ডি কত 5, এফ কত 7, এই যে যদি অর্ধপূর্ণ হয় সেক্ষেত্রে এরা স্টেবল হয়। আর বাকিগুলো হচ্ছে অসম্পূর্ণ, এগুলো আনস্টেবল। এখন ঘটনা হচ্ছে এখান থেকে তো ইলেকট্রন নিয়ে যেতে হলে সেখানে তো শক্তি শোষিত হবেই, হ্যাঁ, আনডাউটলি শক্তি শোষিত হবে, আয়নীকরণ শক্তি আছে। কিন্তু এইখানে যে বিষয়টা হচ্ছে যে নাইট্রোজেনের শেষ থেকে ইলেকট্রন নিয়ে যেতে চাইলে তার স্থিতিশীলতাটাকে নষ্ট করে নিয়ে যেতে হবে। এই জন্য এখানে না বেশি পরিমাণে শক্তি দিতে হয়, যে এর এখান থেকে ইলেকট্রনটা চলে গেলে এর কোনো ডিস্টার্ব হচ্ছে না, সহজে সেই ইলেকট্রনটাকে দিয়ে দিতে রাজি হচ্ছে। কিন্তু এই ডিস্টার্ব হবে কারণ ও তো তুলনামূলকভাবে স্থিতিশীল, তাহলে এটাকে সরাইতে গেলে বেশি পরিমাণে শক্তি লাগবে, বেশি শক্তি লাগবে। তাহলে প্রাথমিক অবস্থায় একটা ইলেকট্রন নিয়ে যাওয়ার জন্য যে শক্তি লাগবে সেটা তো লাগবেই, তার সাথে আবার অতিরিক্ত শক্তি দিতে হবে। এই জন্য এদের চেয়ে এইখানটাতে একটা ব্যতিক্রম চলে আসে, সেটা হয় নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা অক্সিজেনের চেয়ে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। অর্থাৎ আমরা এটাকে সাজিয়ে লিখি এইভাবে যে সবচেয়ে এদের মধ্যে আমরা যদি এটাকে সাজাই তাহলে এইভাবে লেখা যেতে পারে যে নাইট্রোজেনের টা হবে কি বেশি, কার চেয়ে বেশি হবে? নাইট্রোজেন অক্সিজেনের চেয়ে বেশি হবে। নাইট্রোজেনেরটা কি হবে? অক্সিজেনের চেয়ে বেশি হবে। অর্থাৎ এই যে এই জায়গাটাতে পরিবর্তন হবে, নাইট্রোজেনেরটাই কি হবে? বেশি হবে, অক্সিজেনের আয়নীকরণ শক্তি কি হবে? কম হবে। তার পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে এদের মধ্যে ওই যে সক্রিয়তা ক্রমটা সাজিয়ে লেখো, তাহলে এই জায়গাটা ঘুরাই দিবা, এই জায়গাটা ঘুরে যাবে, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের চেয়ে নাইট্রোজেন বেশি হবে, অক্সিজেনের চেয়ে নাইট্রোজেন বেশি হবে। আবারও বলছি, অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে। কেন বেশি হবে? অক্সিজেনের চেয়ে নাইট্রোজেন আয়নের শক্তি কেন বেশি হবে যদি প্রশ্ন করে, সাথে সাথে উত্তর দিবা যে নাইট্রোজেনের পি উপশক্তি স্তর অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ থাকার জন্য সে তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল, তুলনামূলকভাবে সে বেশি সুস্থিতিশীল। এই জন্য তার এখান থেকে ইলেকট্রন সরাইতে গেলে তার স্থিতিশীলতাকে নষ্ট করতে হবে। স্থিতিশীলতা নষ্ট করার জন্য তাকে আরো বেশি পরিমাণে শক্তি ওই জায়গাটায় ব্যবহার করতে হয়। তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হয়ে যায় কার চেয়ে? অক্সিজেনের চেয়ে। আশা করছি ব্যতিক্রম নিয়মটাও ধরতে পেরেছো। তাহলে আজকে আমরা আলোচনা করলাম পারমাণবিক আকার, তারপরে আয়নীকরণ শক্তি, এই তো বিষয়গুলো, আর একটা ব্যতিক্রম। আশা করছি পড়া ধরতে পেরেছো। এর পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। কোনো সমস্যা হলে কমেন্টে জানিও, আর যে কোনো কিছু বুঝতে না পারলে আমাকে জানালে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।